আপনারা তো জানেন আমার একটা অভ্যাস আছে। এইটারে সু অভ্যাস বা বদ অভ্যাস যাই কন, মানে আমার একটা অভ্যাস আছে আর কি। সেটা হইল আমি মানুষের চেহারা দেখলে হের বাপের নাম কয়ে দিতে পারি। তো ডেস্টিনির বর্তমান হাইকোর্ট নিযুক্ত বোর্ড নিয়েও এই মুহূর্তে একটা গেম চলতেছে। তো সেই গেমটা কি, এইটা যদি বুঝতে চান, তো এই গেমটা বুঝতে গেলে আগে রফিকুল আমিনের একটা পলিসি সম্পর্কে আপনাকেও ধারণা নিতে হবে। কইতে পারেন আমি সব কিছুতেই খালি রফিকুল আমিনরে ধরি কেন? ভাইরে, ধরতে হয়। কারণ ডেস্টিনিতে তলে তলে যা হয় না কেন, সব কিছুর ভিতরে কোনো না কোনোভাবে রফিকুল আমিনের একটা কানেকশন কিন্তু আছে। তো রফিকুল আমিনের কানেকশনটা ঠিক কোন জায়গায়, এইটা যদি আপনি সঠিকভাবে রিড করতে না পারেন, তাইলে আপনি কিন্তু সমস্যার মূলে যাইতে পারবেন না। আর সমস্যার মূলে না গেলে আপনি সঠিকভাবে সিদ্ধান্তটাও নিতে পারবেন না। এই কারণে রফিকুল আমিনের পলিসিগুলো সম্পর্কে রিড করতে পারাটা খুবই জরুরি। তো রফিকুল আমিনের একটা পলিসি নিয়ে আজকে আলোচনা করব, যেটা এই বর্তমান পরিস্থিতির সাথে আলোচনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেটা হলো আর্টিফিশিয়াল ক্রাইসিস পলিসি। আর্টিফিশিয়াল ক্রাইসিস পলিসি মানে বুঝছেন তো, কৃত্রিম সংকট তৈরি করা আর কি। এই কৃত্রিম সংকট তৈরি করার মাধ্যমে রফিকুল আমিন সবসময় তার একটা ডিমান্ড ধরে রাখে। ওই যে দেখেন না, বেকুবের গোষ্ঠী কয় রফিকুল আমিন ছাড়া কিছু হইব না, রফিকুল আমিন ছাড়া কিছু হইব না। এই যে এই ডিমান্ড সে ধরে রাখে হলো এই আর্টিফিশিয়াল ক্রাইসিস পলিসি দিয়া, মানে একটা কৃত্রিম সংকট তৈরি করে সে তার নিজের ডিমান্ড ধরে রাখে। তো এই ক্ষেত্রে আমি একটা উদাহরণ দেই আপনি করে। সর্বশেষ ওই যে একটা মিট দ্য রিপোর্টার্সে একটা প্রোগ্রাম সে করলো না, ওইখানের একটা বক্তব্য আপনাদের শোনামো এখন। তো বক্তব্যে মানে উনি বলতেছে যে আমার কাছে একদল বিনিয়োগকারী আইসা বলল কাজ টাজ করতে চায়, তখন আমি তাদেরকে বললাম, মানে ওই বক্তব্যের ভিতরে সে বলতেছে আর কি, যে তোমরা মানে এমএলএম করতে পারবা না আমি যতক্ষণ পর্যন্ত বের হইতে না পারবো। দেখেন সাইকোলজি কি বলে। সাইকোলজি বলে একটা মানুষ যখন কোনো একটা কথা বলে তার ঠিক 3 পিকোসেকেন্ড আগে সে ওইটা ভাবে, তারপরে মুখ দিয়ে এটা বের হয়। তো ওই যে ওই দিনের ওই প্রোগ্রামে মুখ ফসকায় কিন্তু রফিকুল আমিন সত্যি কথাটা বেলা ফেলাইছে। মানে সে যে বলে যে আসলে ওই সরকার ডেস্টিনি বন্ধ করে রাখছে, এটা যদি সত্যি হইতো তাইলে তার মুখ থেকে শব্দটা বের হইতো কি, যে তোমরা এমএলএম করতে পারবা না কারণ সরকার তোমাদের বন্ধ করে রাখছে। তাইলে তার মুখ থেকে কথা কিন্তু আসতো এইটা। কিন্তু ওই যে সত্য তো মুখ ফসকে বের হয়ে যায়, সে কি বলছে যে তোমরা তো এমএলএম করতে পারবা না যতক্ষণ না আমি বের হইতে পারতেছি। তো তার এই বক্তব্যটা আসেন আমরা একবার শুনে আসি, শোনেন। আমার কাছে বিনিয়োগকারীদের একটা অংশ আসছে, আইসা বলছে যে যেহেতু এমএলএম কোম্পানি বন্ধ আছে, আমাদের কোথাও চাকরি হয় না, কাজ হয় না, আমরা কিছু করে খেতে চাই। তখন আমি বলেছি দেখো তোমরা কোনোদিন এমএলএম কোম্পানি করতে পারবে না যতক্ষণ না আমি বেরোতে পারি। বুঝছেন তো, মানে উনি কি বলতেছে, যে তোমরা এমএলএম করতে পারবা না যতক্ষণ পর্যন্ত আমি বের না হইতে পারি। তাইলে যদি সরকার বন্ধ করে রাখতো তাইলে তার মুখ দিয়ে এখন কথাটা আসতো কিন্তু ওইটা, ওই যে 3 পিকোসেকেন্ড আগে মানুষ যেটা ভাবে যে তোমরা সরকার তো মানে তোমরা এমএলএম করতে পারবা না কারণ সরকার তো বন্ধ করে রাখছে, এই কথাটা তার মুখ থেকে আসতো। কিন্তু তার মুখ থেকে এই কথাটা আসে নাই, আসছে কোনটা, যে তোমরা এমএলএম করতে পারবা না যতক্ষণ পর্যন্ত আমি বের না হইতে পারি। দেখেন সত্যি কথা কিন্তু বের হয়ে গেছে। আবার শোনেন। আমার কাছে বিনিয়োগকারীদের একটা অংশ আসছে, আইসা বলছে যে যেহেতু এমএলএম কোম্পানি বন্ধ আছে, আমাদের কোথাও চাকরি হয় না, কাজ হয় না, আমরা কিছু করে খেতে চাই। তখন আমি বলেছি দেখো তোমরা কোনোদিন এমএলএম কোম্পানি করতে পারবে না যতক্ষণ না আমি বেরোতে পারি। ঠিক এইভাবেই একটা
আর্টিফিশিয়াল ক্রাইসিস বা কৃত্রিম সংকট তৈরি করে রফিকুল আমিন সবসময় তার ডিমান্ড ধরে রাখছে। মানে এমন একটা পরিবেশ তৈরি করে রাখছে যাতে কোনো কিছু না হয়, কোনো কাজ যেন না হয়, এবং সবাই যেন কয় যে হ্যাঁ রফিকুল আমিন ছাড়া কিছু হবে না। আমি আরেকটা উদাহরণ দিই, যেমন আমাদের একজন শেয়ার হোল্ডার জনাব আশরাফুল আমিন, উনি কিন্তু 575তম স্টেটমেন্ট বন্ধ হওয়ার পর 576, 77, 78 এটাকে টেনে টেনে 607তম স্টেটমেন্ট পর্যন্ত কিন্তু নিছিল। তারপরে এই রফিকুল আমিন তারে বলছে যে এটা আর কন্টিনিউ করার দরকার নাই, আমি বের হইয়া তারপরে ব্যবসা কন্টিনিউ করব। তো আশরাফুল আমিন হয়তোবা রক্তের সম্পর্কের খাতিরে এই কথায় এখন স্বীকার নাও করতে পারেন, কিন্তু সত্য তো সত্যই। মানে যখন দেখলো যে আসলে রফিকুল আমিন ছাড়াও ডেস্টিনির স্টেটমেন্ট চালু হয়, রফিকুল আমিন ছাড়াও ডেস্টিনির ব্যবসা চলে, তখনই কিন্তু রফিকুল আমিনের মাথা নষ্ট হয়ে গেল। ওই যে তাইলে রফিকুল আমিন ছাড়া ডেস্টিনি চলে এই কথাটা তো প্রতিষ্ঠিত হয়ে গেলে তার মাতবরি তো আর থাকে না। এই জন্য সে কৌশলে 606 নাম্বার স্টেটমেন্টের পরে একটা কর্পোরেট প্রেশার দিয়া ডেস্টিনির কার্যক্রম বন্ধ করাই দিল। এবং তার এই কথার আরও প্রমাণ আমরা পাইছি আমাদের যে 3জন ফাউন্ডার ডিরেক্টর, ওনাদের যে জুম মিটিংয়েও কিন্তু ওনারা এই কথা বলছেন যে যতবারই তার সাথে বিভিন্নভাবে যোগাযোগ করা হয়েছে সে বলছে কি আমি বাইর হয়ে তারপরে ব্যবসা চালু করব। তার মানে সে একটা কৃত্রিম সংকট তৈরি করে অলওয়েজ এমন একটা পরিবেশ তৈরি করে রাখছে যাতে সবার ভিতরে এক ধরনের ধারণা তৈরি হয়েছে যে আসলে কোনো কিছুই হইতেছে না, মানে রফিকুল আমিন ছাড়া কিছু হবে না। দেখেন, এই হলো তার কৃত্রিম সংকট বা আর্টিফিশিয়াল ক্রাইসিস পলিসি। এই কৃত্রিম সংকট তৈরি করে সে সবসময় তার ডিমান্ড ধরে রাখে। বুঝতে পারছেন বিষয়টা? এবং তার এই কৃত্রিম সংকট তৈরির আরও একটা এক্সাম্পল হইতেছে তলবি সভা পরবর্তী তার কার্যক্রম। দেখেন, তলবি সভা হওয়ার পরে জনাব জাকির হোসেন কিসলু ওনাকে চেয়ারম্যান বানায় যে বোর্ড হইল, এই বোর্ড হওয়ার পরপরই জনাব জাকির হোসেন কিসলুর নামে কিন্তু মামলা দিয়া ওনারে দৌড়ের উপরে রাখা হইল। পাশাপাশি এই যে তার যে আরেক দালাল এই সিরাজুম মুনির, এরে দিয়া আদালতে কিন্তু অবসায়নের আপিল করা হইল। মানে একদিকে জনাব জাকির হোসেন কিসলুকে মামলা দিয়া তারে বিব্রত করলো, এবং আরেকদিকে সিরাজুম মুনির রেদিয়া এই তলবি সভার মাধ্যমে গঠিত বোর্ডের বিরুদ্ধে আদালতে আপিল করাইল। সিরাজুম মুনিরের একটা বক্তব্য আসেন আমরা শুনি। সে একটা লাইভে এই কথা কইছিল, আসেন আমরা সেইখানের একটা অংশ শুনি, শোনেন। আর একজন ভাই জানতে চেয়েছেন যে আমরা এই বোর্ডের আপিল করেছি, আপিল বিভাগ যদি আপনি একটু জানাতেন। জি, আমরা এই বোর্ডের এগেনস্টে এমডি স্যার আপিল করেছেন। অ্যাকচুয়ালি কিন্তু আমরা যারা ডেস্টিনির শেয়ার হোল্ডার ছিলাম, আমাদের শেয়ার হোল্ডারদের মধ্য দিয়েই আমরা আমাদের বোর্ড গঠন করে আমরা ডেস্টিনি পরিচালনা করতে আমরা হাইকোর্টে গিয়েছিলাম। দেখেন সিরাজুমনের কি কইল না, মানে আমরা আপিল করছিলাম যে আমাদের মধ্য থেকেই শেয়ার হোল্ডাররা দিয়ে এই যেন ডেস্টিনি চালানো হয়, এর লিগে আপিল করছি। আবার শোনেন, আমরা এই বোর্ডের এগেনস্টে এমডি স্যার আপিল করেছেন। অ্যাকচুয়ালি কিন্তু আমরা যারা ডেস্টিনির শেয়ার হোল্ডার ছিলাম, আমাদের শেয়ার হোল্ডারদের মধ্য দিয়েই আমরা আমাদের বোর্ড গঠন করে আমরা ডেস্টিনি পরিচালনা করতে আমরা হাইকোর্টে গিয়েছিলাম। তো তলবি সভার মাধ্যমে যে বোর্ড হয়েছিল সেই বোর্ড তো ডেস্টিনির শেয়ার হোল্ডার দিয়ে এই বোর্ড হয়েছিল, এখানে তো রাষ্ট্রের কেউ ছিল না। তাহলে সে যে এই কথাটা কইল যে আমরা এই শেয়ার হোল্ডাররা যেন ডেস্টিনি চালাইতে পারে এই জন্য আবেদন করছি, তার এই কথাটা কিন্তু তাহলে মিথ্যা। মূলত এই বোর্ড বাতিলের জন্য এবং ডেস্টিনি অবসায়নের জন্য সে আপিল করছিল। তো এই সিরাজুম মুনির দিয়া যখন আপিল করাইলো আদালতে, আদালত যখন দেখলো যে এক পক্ষ চায় ব্যবসা করতে, এরা তলবি সভা করে বোর্ড করছে, আর এক পক্ষ চায় অবসায়ন করতে, তখন রাষ্ট্র সুমোটো রুল জারি করিয়া তলবি সভার থেকে যারা ছিল তাগরে নিল, আর ওই যে দালাল গোষ্ঠী যে আপিল করছিল এই বোর্ডের বিরুদ্ধে তাগরেও নিল, আর রাষ্ট্রের পক্ষ থেকে কিছু লোক নিয়া সবার সমন্বয়ে সুমোটো রুল জারি করিয়া এই 22 সালে এই যে 173-এর যে 22 এই রায়ের কথা যে আমরা কই, এই হাইকোর্ট নিযুক্ত বোর্ড গঠন করলো। তো দেখেন, এর পরেও কিন্তু
এই বোর্ডের বিরুদ্ধে রফিকুল আমিনের ষড়যন্ত্র কিন্তু বন্ধ হয় নাই। এই হাইকোর্ট নিযুক্ত বোর্ড যেটা সৌমোটো রুল জারির মাধ্যমে হইল রাষ্ট্রপক্ষের লোকসহ, সেই বোর্ড বাতিলের জন্য এই রফিকুল আমিন সিরাজুম মনির দিয়া আদালতে আপিল করাইছে। না, এটা আমার কথা না, সিরাজুম মনিরের কথাই শোনেন। তখন এই সুমোটো অর্ডার দেয়, কিন্তু এই সুমোটো অর্ডারটা আমাদের চাওয়া ছিল না। যেহেতু মহামান্য আদালত আমাদের অর্ডার দিয়েছে, এই অর্ডার অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি, কিন্তু আমাদের এমডি স্যার এই অর্ডারের বিপক্ষে একটি আপিল করেছেন। তার মানে দেখেন, রফিকুল আমিন প্রথমে কি করলো, আশরাফুল আমিন যখন স্টেটমেন্ট কন্টিনিউ করে ব্যবসা আগাই নিয়ে যাইতেছিলেন, তারে আটকাই দিল। পরবর্তীতে সিরাজুম মনির রেদিয়া যখন তলবি সভা হইল, এই তলবি সভার বিরুদ্ধে আপিল করাইল। সেই আপিল যখন টিকলো না, রাষ্ট্র যখন সবার সমন্বয়ে একটা হাইকোর্ট নিযুক্ত বোর্ড করে দিল 173/22 রায়ের মাধ্যমে, সেই সৌমোটো রুল জারির মাধ্যমে যে বোর্ড হইল, সেই বোর্ডের বিরুদ্ধেও আবার সে আপিল করলো। এবং শুধু তাই না, তার আরেক দালাল এই যে শহীদ, এই শহীদরে দিয়া পিএইচডি ফোরামের বিরুদ্ধে কথা বলানো শুরু করলো। কারণ কি, পিএইচডি ফোরাম ডেস্টিনির হাইকোর্ট নিযুক্ত বোর্ডকে সাপোর্ট দিতেছে এবং ডেস্টিনির কার্যক্রমে আগাই নিতেছে, তাহলে পিএইচডি ফোরামরেও বাধা দিতে হবে। সে শহীদরে দিয়া পিএইচডি ফোরামরেও কিন্তু বাধা দিল এবং পিএইচডি ফোরামের বিরুদ্ধেও কিন্তু শহীদরে দিয়া কথা বলাইলো। শহীদ কি বলছিল, আসেন আমরা আবার একটু শুনি। এটার আগেও আমি একবার আপনাকে শুনাইছি, আজকে আবার শোনেন। এরা কারা? এরা হলো আপনারা একজনের মানে কি পিএইচডি ফোরামের প্রেসিডেন্ট বলেন। এর প্রেসিডেন্ট বানাইছে কে? আমিনুল ইসলাম। কবে কবে পিএইচডি ফোরামের ইলেকশন কবে হলো? কে বানাইছে প্রেসিডেন্ট? আরেকজন আছে দেখি উপস্থাপনা করে, ওয়াসিম। মানে শহীদে কইতেছে এই পিএইচডি ফোরাম কি, এই সভাপতি কে, এরা সভাপতি বানাইছে কে? তারপরে ওই যে আমাদের পিএইচডি ফোরামের সভাপতি আমিনুল ভাইয়ের কথা বলতেছে যে এরা সভাপতি বানাইছে কে, তারপরে ওয়াসিম ভাইয়ের কথা বলতেছে। মানে পিএইচডি ফোরামরে কালার কইরা ডেস্টিনি এবং হাইকোর্ট নিযুক্ত বোর্ডের কার্যক্রম বাধাগ্রস্ত করার জন্য আবার অপচেষ্টা চালাইতেই লাগলো। এরপরে এত কিছুর পরেও যখন এই বোর্ডের কার্যক্রম আর আটকাইতে পারল না এবং জনাব আশরাফুল আমিন সহ আরও বেশ কিছু শেয়ার হোল্ডার একত্রিত হয়ে যখন হাইকোর্ট নিযুক্ত বোর্ডকে সাপোর্ট কইরা ব্যবসায়িক কার্যক্রম চালুর জন্য স্টেটমেন্ট জেনারেটের ব্যাপার, এমএলএম এর লাইসেন্সের আবেদনের সার্বিক কার্যক্রম যখন গোছায় নিয়ে আসলেন, তখনই কিন্তু এরা আলিজ দখলের হুমকি ধামকি দিল এবং এই 25শে মার্চ কালো রাতের ঘটনা ঘটাইয়া আলিজ দখল করতে আসলো। এবং এরপরে শহীদে কি ডায়লগ দিছিল তো শুনছেনি, নো স্টেটমেন্ট, নো এনএফসি, এটা তো সবাই আপনারা শুনছেন। তার মানে রফিকুল আমিন তার এই যে দালাল গোষ্ঠী দিয়া পদে পদে 12 সাল থেকে এই পর্যন্ত প্রত্যেকটা মুহূর্তে প্রতিটা ক্ষেত্রে কৌশলগতভাবে কৃত্রিম সংকট তৈরি কইরা সমস্ত কাজে বাধা প্রদান করছে। আর পাবলিকলি ফিল্ডে একটা মেসেজ ছড়াইছে যে দেখছো রফিকুল আমিন ছাড়া কিছু হয় না। তার আর্টিফিশিয়াল যেই সংকট, মানে আর্টিফিশিয়াল যে ক্রাইসিস পলিসি, এটা বুঝতে পারছেন। এবং এখন সর্বশেষ আমরা এটাও তো নিশ্চয়ই আপনারা অডিওটা শুনছেন, ওই যে সিরাজুম মনিরের লগে হের একটা অডিও যে প্রশান্ত বড়ুয়া নাকি কুট্টুস করে একদিনের লেগে আইব, হেরে এমডি বানাইব, এই করব সেই করব, মানে ষড়যন্ত্র কিন্তু চলমান। তো এইভাবেই বর্তমান বোর্ডের মধ্যেও একটা কৃত্রিম সংকট তৈরি করা, তার হাতে গোনা কিছু দালাল আছে এই বোর্ডের ভিতরে, এদেরকে দিয়ে একটা কৃত্রিম সংকট তৈরি করা, সব কার্যক্রম বন্ধ রাখা, একদিকে কৃত্রিম সংকট তৈরি করে এই বোর্ডের সব কার্যক্রম বন্ধ রাখছে, আরেকদিকে পাবলিকরে তার দালালগুলোরে দেওয়া কোয়াইতেছে এই বোর্ড কিছুই পারে না, এই বোর্ড কিছুই করে না, এই বোর্ড কিছু করতেছে না। মানে এই বোর্ডে পাবলিকের কাছে কালার করতেছে, একদিকে কাজও করতে দিতেছে না, আবার আরেকদিকে পাবলিকের কাছে কালার করতেছে এই বোর্ড কোনো কাজ পারে না। ওই যে কৃত্রিম সংকট তৈরি করে হেড ডিমান্ড বাড়াইতেছে, হেড ডিমান্ড তৈরি করতেছে যে দেখছো রফিকুল আমিন ছাড়া কিছু হয় না। বুঝতে পারছেন তো? আমাদের কিছু জিগরি ভাইও তার এই ট্র্যাপে মনের অজান্তে পা দিয়া এই বোর্ডের বিরুদ্ধে সমালোচনা করতেছে এবং এই বোর্ডের বিরুদ্ধে অ্যাগ্রেসিভ কথা বলতেছে।
তো এখন প্রশ্ন হইল, আমরা কি তাহলে এই হাইকোর্ট নিযুক্ত বোর্ডের বিরুদ্ধে কিছু বলবো না? এরা যে গাফিলতি করতেছে এটার বিরুদ্ধে কি আমরা কিছু বলবো না? অবশ্যই বলবো। আমরা এই হাইকোর্ট নিযুক্ত বোর্ডরে অল টাইম দৌড়ের উপরে রাখবো, কিন্তু খেয়াল রাখতে হবে এই কাজটা করতে যাইয়া ওই বাটপার গোষ্ঠী যেন কোনো এক্সট্রা ফেসিলিটিস বা বাটপার গোষ্ঠী যেন কোনো সুযোগ না পায়। মানে কাজটা করতে হবে খুব সতর্কতার সাথে, ওই যে মুসলমানের মতো আর কি। যেমন মুসলমানের মূল উদ্দেশ্য কি? নুনু কাটা নাকি নুনুর আগা কাটা? মুসলমানের মূল উদ্দেশ্য হইল নুনুর আগা কাটা। এখন মুসলমানি করতে যায় যদি আপনি নুনুই কাইটা ফেলান তাইলে হবে? হবে না। মানে আমি যেটা বোঝাইতে চাইতেছি, আমরা অবশ্যই এই হাইকোর্ট নিযুক্ত বোর্ডের বিরুদ্ধে কথা বলবো, তাদের কাছ থেকে চাপ দিয়ে আমাদের সকল কাজ আদায় করে নিব, কিন্তু খেয়াল রাখতে হবে যে এই কাজটা করতে চায় যেন বোর্ডের কোনো ক্ষতি না হয়, এবং এই বোর্ড যদি কন্টিনিউ তারা কাজ করতে না পারে এবং এই বোর্ড যদি না টিকে, তাইলেই কিন্তু দালাল গোষ্ঠীর স্বার্থ হাসিল হয়, এবং দালাল গোষ্ঠী আমগরে উস্কাইয়া এই বোর্ড যেন না টিকে সেই ধরনের ট্র্যাপ বা সেই ধরনের ফাঁদই কিন্তু পাইতে রাখছে, যাতে আমরা এই ফাঁদে পা দিই। তো তাদের এই ফাঁদে পা দেওয়া যাবে না। মানে আমরা সাপও মারবো, লাঠিও ভাঙবো না, এই পলিসিতে আমাদের আগাইতে হবে। যেমন ধরেন আমাদের এই বোর্ডের ভিতরে হাতে গোনা কিছু দালাল বাদে সবাই কিন্তু ডেস্টিনি চালুর পক্ষে। তাইলে আমরা যদি ঢালাওভাবে এই বোর্ডের বিরুদ্ধে কথা বলি, তাইলে যারা ডেস্টিনি চালুর পক্ষে তাদের বিরুদ্ধেও তো তাইলে কথা যায়। এই কারণে এমনভাবে আমাদের কাজ করতে হবে কৌশলে, ওই যে মুসলমানের মতো আর কি, নুনু কাটা যাবে না, নুনুর আগাটা খালি কাটতে হবে। ওই যেই দালালগুলো বোর্ডের ভিতর থেকে তামসা করতেছে ডেস্টিনি চালুর বিরুদ্ধে, কৌশলে তাগরে দিয়া কাজ আদায় কইরা নিতে হবে। এবং অলরেডি আমাদের আলিস সেন্টারের দায়িত্বশীলরা কিন্তু অলরেডি সেই কাজ করা শুরু করে দিছে। যেমন আপনারা দেখছেন যে ওনারা কিন্তু এখন প্রশান্ত ভূষণ বড়ুয়ারে কিন্তু বিভিন্নভাবে ওনার কাছে কিন্তু এখন ওনারা মেসেজ থ্রো করতেছে। এটা একটা দারুণ কাজ আমাদের আলিস সেন্টারের দায়িত্বশীলদের পক্ষ থেকে। আমি আলিস সেন্টারের দায়িত্বশীল সবাইকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। বিশেষ করে ডেস্টিনি সেন্ট্রাল পিএইচডি ফোরামের যে জিগরি ভাইরা আছেন তারা, তারপরে শেয়ার হোল্ডারদের মধ্য থেকে যারা বোর্ডে নাই কিন্তু ডেস্টিনি চালুর পক্ষে কাজ করতেছেন, যেমন জনাব আশরাফুল আমিন সহ অনেকেই, এবং বোর্ডের ভিতরে যে সকল পরিচালকরা ডেস্টিনি চালুর পক্ষে, সবাই মিলা কিন্তু ঐক্যমত হইয়া এই প্রশান্ত ভূষণ বড়ুয়ারে কিন্তু এখন সবাই কর্পোরেট প্রেশারের উপরে আমরা রাখছি যে এনএফসি কার্ড আর কি, এনএফসি কার্ড আর 10 পয়েন্টের পণ্য, এই সব কিছুর সমাধান দ্রুত করেন। তার মানে কি, আমরা এখন প্রশান্ত ভূষণ বড়ুয়ারে একটা কর্পোরেট প্রেশারে রাখছি। সোজা কথা, আমরা দালাল গোষ্ঠী ট্র্যাপে পা না দিয়া আলিস সেন্টার যে পলিসিতে আগাইতেছে আমরা সেম পলিসিতে শুধু আগাবো। আমরা ব্যক্তিগতভাবে আলিস সেন্টারের দায়িত্বশীলরা যেই কাজ করতেছেন সেই কাজের বাইরে আমরা ব্যক্তিগতভাবে দয়া করে কেউ কোনো উদ্যোগ যেন না নেই। যেমন অনেকেই কিন্তু এই ধরনের কথা বলতেছেন যে বোর্ডে চাপ দিয়া ধরবেন, টাকা আদায় করার জন্য বোর্ডের উপরে অ্যাগ্রেশন চালাবেন। ঠিক এই জিনিসটাই কিন্তু দালাল গোষ্ঠী চাইতেছে আমাদেরকে দিয়ে করাইতে। তো এই ভুল করা যাবে না। সাংগঠনিক নিয়মে আলিস সেন্টারের দায়িত্বশীলরা যা করতেছেন সেটা আমাদের ফলো করতে হবে। তাহলে এখন আমাদের কাজ কি? কর্পোরেট প্রেশার দিতে হবে আমাদের প্রশান্ত ভূষণ বড়ুয়ার উপরে যে আপনি সমস্ত অনুমোদন দেওয়ার পরেও এনএফসি কার্ড এবং 10 পয়েন্টের প্রোডাক্টের ক্লিয়ারেন্সটা এখনও দিতেছেন না কেন। এবং পাশাপাশি এই আলোচনাও আসতেছে যে আমরা এই কর্পোরেট প্রেশারেও যদি কাজ না হয় তখন আমরা আদালতের দ্বারস্থ হব। চমৎকার, মানে বোর্ড পুনর্গঠনের আলোচনাও উঠতেছে। এখানেও কিন্তু কৌশলে কাজ করতে হবে আমাদের, খেয়াল রাখতে হবে ভাইজানেরা, খুব খেয়াল ডাইনে বামে শেয়াল। এই বোর্ড পুনর্গঠনের কাজ করতে যায় আমরা আদালতে আপিল করার সময়ে এই সময়ে যেন আবার কেউ ফাঁকতালে রুটি ভাজতে না পারে, দালাল গোষ্ঠী যেন কোনো সুযোগ দিতে না পারে, এদিকেও খেয়াল রাখতে হবে। মানে কর্পোরেট প্রেশারে যদি কাজ না হয় আমাদের আলিস সেন্টারের দায়িত্বশীলরা কিন্তু আদালতের দ্বারস্থ হবেন, এবং আদালতের দ্বারস্থ হলে বোর্ড পুনর্গঠনের বিষয়টা নিয়ে যদি রিটের কাজ চলতেছে বা বিভিন্ন প্রস্তুতি ওনারা নিয়ে রাখছেন আমরা দেখতেছি, তো ওই কাজটা যদি হয় এবং আদালত পর্যন্ত যদি যাওয়া লাগে তো অবশ্যই বোর্ড পুনর্গঠিত হবে, এবং যারা দায়িত্বশীল এবং যারা ডেস্টিনিকে চালুর পক্ষে আছে তাদেরকে দিয়ে বোর্ড পুনর্গঠিত হবে। আমাদেরকে খেয়াল রাখতে হবে সিপা সাপা দিয়া যেন শয়তান ঢুকতে না পারে। খুব খেয়াল ডাইনে বামে শেয়াল। মানে এই বোর্ডে কর্পোরেট প্রেশার দিয়ে কাজ আদায় করা হোক, আর কর্পোরেট প্রেশারে কাজ না হইলে আদালতের দ্বারস্থ হইয়া আইনগত চাপ দিয়ে কাজ আদায় করা হোক, যেমনি হোক না কেন আমাদের খেয়াল রাখতে হবে চিপা চাপা দিয়া যেন শয়তান ঢুকতে না পারে। মানে ওই যে মুসলমানি করতে যে আবার নুনু যেন কাটা না যায়, ওই খেয়ালটা আমাকে রাখতে হবে। বুঝতে পারছেন বিষয়টা?
মানে রফিকুল আমিন চাইতেছে আমরা যেন ধৈর্য হারা হইয়া এই বোর্ডের বিরুদ্ধে যেন অ্যাকশনে যাই, এবং এই অ্যাকশনে গেলে যেন একটা উদ্ভূত পরিস্থিতি তৈরি হইয়া এই বোর্ড যেন বাতিল হয়ে যায়, তাইলেই তার স্বার্থ হাসিল হয়। তো এই ট্র্যাপে, এই ফাঁদে ভাইজানেরা ভুলেও পা দিয়েন না। জাস্ট আলিস সেন্টারের দায়িত্বশীলরা যা যা করতেছে শুধু সেটা ফলো করেন। সাংগঠনিক নিয়মের বাইরে ব্যক্তিগত কোনো সিদ্ধান্তে দয়া করে কেউ যায়েন না। আলিস সেন্টারের দায়িত্বশীলরা, পিএইচডি ফোরামের দায়িত্বশীলরা, যারা শেয়ার হোল্ডার হিসেবে আছেন কোম্পানি চালুর পক্ষে, আশরাফুল আমিন সহ বাকি যারা বোর্ডের যারা শেয়ার হোল্ডার এবং ডাইরেক্টর কোম্পানি চালুর পক্ষে আছেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় ঐক্যবদ্ধ যেই সিদ্ধান্ত নেওয়া হয়, ওই সিদ্ধান্তের বাইরে দয়া করে কেউ কোনো আবেগী কাজ করেন না। এটাই হলো মূল কৌশল। আমরা জাস্ট এই কৌশলটা ফলো করলেই এই দালাল গোষ্ঠীর খেল খতম। তারা যে এই সর্বশেষ যে ষড়যন্ত্রটা করতেছে, যে বোর্ডের বিরুদ্ধে আমাদের উস্কাই দিয়া একটা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করতেছে, জাস্ট আমরা যদি কৌশলে জিনিসটা ডিল করি তাইলেই তাদের এই ষড়যন্ত্র কিন্তু খেল খতম। এই হাইকোর্ট নিযুক্ত বোর্ডে দিয়া কর্পোরেট প্রেশার দিয়া কাজ আদায় করার ক্ষেত্রে আলিস সেন্টারের পক্ষ থেকে সেন্ট্রালি যে সিদ্ধান্ত নেওয়া হবে আমরা সেটা ফলো করব। কর্পোরেট প্রেশারে কাজ না হইলে যদি আদালতের বা আইনের দ্বারস্থ হইতে হয়, তাইলে আলিস সেন্টারের পক্ষ থেকে কেন্দ্রীয় যে সিদ্ধান্ত আসবে আমরা সেটা ফলো করব। দ্যাটস ইট। আলিস সেন্টারের দায়িত্বশীলরা অলরেডি সেই কাজ করতেছে, অতএব ওনাদের উপরে ভরসা রাখেন। আলিস সেন্টারের যারা কার্যক্রমের সাথে সম্পৃক্ত আছেন, পিএইচডি ফোরামের দায়িত্বশীলদের প্রতি ভরসা রাখেন। আমাদের যে সকল শেয়ার হোল্ডার, জনাব আশরাফুল আমিন সহ যে সকল শেয়ার হোল্ডার ডেস্টিনি চালুর পক্ষে কাজ করতেছেন, ওনাদের উপরে ভরসা রাখেন। আমাদের হাইকোর্ট নিযুক্ত বোর্ডের যে সকল শেয়ার হোল্ডার ডাইরেক্টর ডেস্টিনি চালুর পক্ষে কাজ করতেছেন, তাদের উপরেও ভরসা রাখেন। আবেগে ব্যক্তিগতভাবে কোনো সিদ্ধান্ত কেউ দয়া করে নিয়েন না, তাইলেই ঘোলা পানিতে মাছ শিকার করবে বাটপারের গোষ্ঠী। সো খুব খেয়াল, ডাইনে বামে শেয়াল। এইবার আসি পিএইচডি ফোরামের জিগরি ভাইগো কাছে। পিএইচডি ফোরামের দায়িত্বশীল জিগরি ভাই, আপনারা যারা কাজ করতেছেন আপনাদের প্রতি লাল সালাম। আপনারা টু দ্য পয়েন্টে সঠিকভাবে যে কাজ করতেছেন তার প্রমাণ সর্বশেষ আমগো দেখলাম রফিকুল আমিন তার এক দালাল রেদিয়া দেখলাম যে একটা প্রস্তাবও দিল, আবার আপনাগুলোকে আবার বইতে চায়। মানে বিড়াল কিন্তু কম মানে গাছে ওঠে না, এটা তো বোঝেন। তার মানে আপনারা কিন্তু সঠিক ট্র্যাকেই আছেন। আপনাগুলোকে কিন্তু আবার এই বল লিগা চেষ্টা তদবির চালাইতেছে। তো এইখানে আপনারা চাইলে একটা পলিসি শেয়ার করে আপনারা চাইলে এটা ফলো করতে পারেন, বাকিটা আপনাকেও বিবেচনা। ওই যে আমি আর আগে কইছিলাম অলওয়েজ মেক ইট ট্রাইস, একটা কর্পোরেট পলিসি মানে যে কোনো পলিসি প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, তিনটা অ্যাটলিস্ট প্ল্যান করলে ওইটা একটা ইফেক্টিভ পলিসি হয় আর কি। তো রফিকুল আমিন যেহেতু এখন আপনাকে দাওয়াত দিছে পিএইচডি ফোরামের ভাই করে, তাহলে আপনারা তিনটা কাম করতে পারেন। এক নাম্বার, হয় আপনার তার দাওয়াত কবুল করে যাইতে পারেন। 2 নাম্বার, তার দাওয়াত রিজেক্ট করতে পারেন, মানে না যায়া তার দাওয়াত রিজেক্ট করতে পারেন। আর 3 নাম্বার, পাল্টা তারে একটা দাওয়াত দিতে পারেন। তো প্রথম পলিসি কি, ধরেন আপনারা তার দাওয়াত গ্রহণ করে তার এখানে গেলে আবার কি ওই যে হুদাই বয়ে আলাপ আলোচনা করবো, মানে সে তো টাইম পাস করতেছে, হি ইজ জাস্ট প্লেয়িং উইথ হিজ টাইম। সে সময় নেয় কিন্তু খেলতেছে, আপনারা খেয়াল করছেন নিশ্চয়ই। এই যে আপনারা যদি আবার যান তাহলে ধরেন আবার সময় নেয় একটু কালক্ষেপণ, মানে ওই যে হাসিনা কি করতো দেখেন, যখনই আন্দোলন তুঙ্গে উঠতো বিরোধী আন্দোলন, তখনই কিন্তু সে সংলাপের নাটক করতো। আর সংলাপের নাটক করলেই বিরোধী দল একটু আন্দোলনে ঢিলামি দিত, আর তখনই কিন্তু সে এই ফাঁকে হাসিনা নিজের আবার গুছাই নিত। তো এখন আপনারা যদি হেয়ার লগে দেখা করতে যান, জানি না আপনারা যাইবেন কিনা, যদি দেখা করতে যান তাহলে কিন্তু ধরেন এই যে আন্দোলন এখন যেটা চলতেছে, এই অ্যাক্টিভিজম যেটা চলতেছে, তাহলে ওই সংলাপ নাটক দিয়ে কিন্তু জিনিসটারে আবার কালক্ষেপণ করবো। এটা হলো 1 নাম্বার। তো 2 নাম্বার পলিসি, যদি না যান তাইলে আবার সে কি করবো জানেন, হাসিনা কি করছে, হাসিনা খালেদারে সংলাপের দাওয়াত দিছিল একবার, খেয়াল আছে 14 সালে। খালেদা যায় নাই, না যাওয়ার পরে পাবলিকলি মিডিয়াতে কইছে হ্যাঁ আমি তো খালেদারে দাওয়াত দিছিলাম কিন্তু খালেদা আসে নাই, কি করব, এর লিগে একলা নির্বাচন করে ফেলাইছি। তো সেমভাবে এখন যদি আপনারা না যান তাহলে আবার হ্যাঁ কি কইব জানেন, হ্যাঁ আমি তো এগুলো ডাকলাম এরা তো আইলো না, এটা কই আবার আপনাকে একটু কালার করার চেষ্টা করব। তো গেলেও সমস্যা,
না গেলেও সমস্যা। মানে 1 নাম্বার পলিসি হলো যদি যান, গেলে সমস্যা, কালক্ষেপণ করবো, ঘুরাইবো। 2 নম্বর পলিসি যদি যান তাইলেও আবার যদি না যান তাহলে আবার সমস্যা, আপনাকে কালার করব যে ডাকসি আইলো না। তো এইবার বাকি রইল 3 নম্বর পলিসি। 3 নম্বর পলিসিটা খুবই মজা, আপনারা জিনিসটা চাইলে বিবেচনা করতে পারেন আর কি। সেটাই হলো রফিকুল আমিন আপনাকে দাওয়াত দিছে, সেন্ট্রাল পিএইচডি ফোরামের 8-10 জনের দাওয়াত দিছে। আপনারা পাল্টা 500 পিএইচডির অর্গানাইজ করে একটা পিএইচডি কনফারেন্সের আয়োজন করে হেরে দাওয়াত দেন, দেখবেন আলিফের মতো সোজা হয়ে যাব। মানে ধরেন রফিকুল আমিন ধরেন 4-5 জন বা 8-10 জন পিএইচডি লইয়া বইতে সে স্বাচ্ছন্দ্য বোধ করে, কিন্তু 400-500 পিএইচডির সামনে বয়াটা হ্যাঁ কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করে না। তো হ্যাঁ যেই স্টাইলে খেলতেছে হ্যার লগেও ওই স্টাইলেই খেলেন, বুঝতে পারছেন? মানে এই পলিসিটা যদি আপনারা ফলো করেন তাইলে কালক্ষেপণ করার সুযোগ সে পাইল না, আবার আপনারা জান নাই এই কালার করার সুযোগ সে পাইল না। তাইলে কি হইলো, ধরেন মাঝখান দিয়ে 500 পিএইচডি অর্গানাইজ করতে যে আপনাদের সংগঠনের কার্যক্রমটা আরও শক্ত এবং আরও মজবুত হইল। পাশাপাশি আপনারা পাল্টা তার দাওয়াত দেওয়ার পরে সে আইলেও তার সমস্যা, 500 পিএইচডির সামনে দাঁড়িয়ে কথা কইতে তার হিসাব করে কথা কইতে হইব, না আইলেও সমস্যা। আপনারা তাইলে দোষের মানে আপনারা তাহলে নির্দোষ থাকলেন। এই হইলো 3 নম্বর পলিসি আর কি। তো আমার দৃষ্টিকোণ থেকে 3 নম্বর পলিসিটা মনে হয় খুবই চমৎকার, মানে সর্বশেষ যে পলিসি যে হ্যাঁ আপনি করে দাওয়াত দিছে 10-12 জন সেন্ট্রাল কমিটির দাওয়াত দিছে মিটিংয়ে লেগে, এবার আপনারা 500 পিএইচডি অর্গানাইজ করবেন, পিএইচডি কনফারেন্স করবেন, ওখানে তারে দাওয়াত দেওয়ার জন্য এবার তারে বলেন, দেখবেন আলিফের মতো সোজা হয়ে যাবে। মানে বান্দর কেমনে সোজা করতে হয় এটা কিন্তু কম বেশি আমাকে জানা আছে আর কি। যাই হোক, যে কোনো একটা পলিসি আপনারা ফলো করতে পারেন, আবার ফলো নাও করতে পারেন, বাকিটা আপনাকেও বিবেচনা। মানে আপনারা যদি তারে পাল্টা দেওয়া দেন এইটা হবে তার জন্য একটা গলার কাটা। একদিকে সে যদি না করলেও একটা সমস্যা, আবার 500 পিএইচডি অর্গানাইজ হইতেছে এইখানে তার আশাটাও কিন্তু কি সমস্যা, এত পিএইচডির সামনে আইসা কথা বলা। আর ফাঁকতালে আপনাদের একটা প্লাস পয়েন্ট হলো কি জানেন, আপনারা বল তার দিকে ছুড়ে দিলেন, এখন কালার হইলে সে হবে, আপনারা আর কালার হইলেন না। মাঝখান দিয়া এই প্রোগ্রাম আয়োজনের জন্য যদি আপনারা প্রস্তুতি নেন তাইলে ফাঁকতালে আপনাদের বিভাগীয় কমিটি হয়ে গেল, জেলা কমিটি হয়ে গেল, এবং আপনাদের সাংগঠনিক ভিত্তিটা আরও মজবুত হইল। আর আপনাদের সাংগঠনিক ভিত্তি যত বেশি মজবুত হবে এই দালালের গোষ্ঠী ততই দূরের উপরে থাকবে। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। আপনারা দক্ষ, যোগ্য এবং জ্ঞানী এবং বিচক্ষণ দূরদর্শী নেতৃত্বের অধিকারী আপনারা যারা আছেন পিএইচডি ফোরামের দায়িত্বশীল ভাইয়েরা, আপনাদের নতুন করে পলিসি দেওয়ার কিছু নাই, আমি জাস্ট আপনাদের সাথে বিষয়গুলো শেয়ার করলাম, বাকিটা আপনাদের বিবেচনা। এবার আসি বিনিয়োগকারীদের উদ্দেশ্যে। বিনিয়োগকারী ভাইজানেরা যারা ওই যে বিভিন্নভাবে আপডেট খুঁজেন, আপনারা আপডেট খোঁজা বাদ দেওয়া কাম করেন, ডিন ভেরিফিকেশনের কাজ করেন, ডিন অ্যাক্টিভেশনের কাজ করেন, এনএফসি কার্ডের কাজ করেন। এই যে দেখেন 1-1.5 হাজার এনএফসি কার্ড হয়েছে দেখেই তো আমরা এখন বড়ুয়া সাহেবরে চাপ দিতে পারতেছি এনএফসি দেন। 4-5 হাজার প্রোডাক্ট সেল হয়েছে দেখেই তো আমরা বড়ুয়া সাহেবরে চাপ দিতে পারতেছি যে প্রোডাক্ট দেন না কেন। তাইলে এই কাজগুলো যদি না হইতো, ধরেন একটাও এনএফসি কার্ড যদি না হইতো, তাহলে আমরা বড়ুয়া সাহেবরে চাপ দিতে পারতাম না। এই প্রোডাক্টগুলো যদি সেল না হইতো আমরা বড়ুয়া সাহেবরে চাপ দিতে পারতাম না। তাহলে যত বেশি এনএফসি কার্ডের কাজ হবে, যত বেশি প্রোডাক্ট অর্ডারের কাজ হবে, যত বেশি ডিন ভেরিফিকেশন হবে, তত বেশি এই বোর্ডের উপরে কর্পোরেট প্রেশার পড়বে এবং তত বেশি এই বোর্ড ডেস্টিনির কাজ চালু করতে বাধ্য হবে। সো বিনিয়োগকারী ভাইয়েরা, আপনারা আপনাদের হাতের কাজ চালাই যান। ডিন ভেরিফিকেশন, ডিন অ্যাক্টিভেশন, এনএফসি কার্ড থেকে শুরু করে সব কাজ গতিশীলতার সাথে দ্রুত গতিতে চালাই যান। আর এই কাজটা করলেই ডেস্টিনির পূর্বের চেইন অফ কমান্ড এস্টাবলিশড হবে। আর ডেস্টিনির পূর্বের চেইন অফ কমান্ড যত বেশি এস্টাবলিশড হবে তত বেশি দালালের গোষ্ঠী আলিফের মতো সোজা হয়ে যাবে। আমরা আমাদের সিলভার, গোল্ড, প্লাটিনাম, পিএইচডি, ডায়মন্ড, ক্রাউন এই চেইন অফ কমান্ডটাকে এস্টাবলিশড করার জন্য আমরা আমাদের হাতের কাজটা চলেন দ্রুত গতিতে চালায় যাই। যত বেশি ডিন ভেরিফিকেশন হবে, যত বেশি ডিন অ্যাক্টিভেশন হবে, যত বেশি ডিস্ট্রিবিউটরদের সাথে আপনাদের যোগাযোগ বাড়বে, তত বেশি ডেস্টিনির চেইন অফ কমান্ড এস্টাবলিশড হবে। আর ডেস্টিনির চেইন অফ কমান্ড যত বেশি এস্টাবলিশড হবে ততই ডেস্টিনি চালুর দাবি জোরালো হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। অতএব ডেস্টিনির একজন বিনিয়োগকারী বা ডিস্ট্রিবিউটর হিসেবে আপনার হাতের কাজটা চালাই যান। ডিন ভেরিফিকেশন, ডিন অ্যাক্টিভেশন, এনএফসি কার্ড সহ টোটাল টিম পুনর্গঠনের জন্য টোটাল টিমের সাথে যোগাযোগ চালাই যান এবং নিজেদের টিমটাকে দ্রুত গোছান। মনে রাখবেন আমাদের এই লড়াই সত্য প্রতিষ্ঠার লড়াই। মনে রাখবেন আমাদের এই লড়াই মাজলুমের বিজয়ের জন্য লড়াই। আমাদের এই লড়াই জালিমের বিরুদ্ধে মজলুমের লড়াই, এবং এই লড়াইয়ে মজলুমের বিজয় হবে। এই লড়াইয়ে
জালিমের চূড়ান্ত পতন হবে। এই লড়াইয়ের মাধ্যমে ডেস্টিনিতে হক প্রতিষ্ঠা হবে, এই লড়াইয়ের মাধ্যমে ডেস্টিনিতে ইনসাফ প্রতিষ্ঠা হবে। এবং আমরা যারা আমাদের এই অ্যাক্টিভিজম, আমাদের যে লড়াই, আমাদের যে সংগ্রাম চালিয়ে যেতেছি, এই সংগ্রাম আগেও চলতেছিল, এখনও চলতেছে, ভবিষ্যতেও চলবে। আমাদের এই সত্য প্রতিষ্ঠার, হক প্রতিষ্ঠার, ইনসাফ প্রতিষ্ঠার লড়াই চলছে, চলবেই, কারণ ডেস্টিনি কারো বাপের না।